আসলে এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। পরিস্থিতির অবনতির আগেই এগিয়ে আসতে হবে সবাইকে, সময় টিভিতে বললেন হামলার শিকার প্রকাশক টুটুল। লেখক ও প্রকাশকদের বিক্ষোভ, গণজাগরণ মঞ্চের মশাল মিছিল। দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে থাকা বড় ভাইদেরও খুঁজে বের করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী। বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ দিলেন বেগম জিয়া। লন্ডনে সমাবেশে বললেন দেশ পরিচালনা করছে লেডি হিটলার। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। সাকার পক্ষে 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত 20। সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আগামীতে বাংলাদেশের একটি মানুষও যেন এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়, সেটাই এই মুহূর্তে একমাত্র চাওয়া। ঢাকা মেডিকেল চিকিৎসাধীন থাকা অবস্থায় সময় সংবাদকে এমনটাই বললেন লালমাটিয়ায় হামলার শিকার শুদ্ধস্বরের কর্ণধার প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। এদিকে বর্বর এই হামলার সঙ্গে জড়িত সবাইকে শিগগিরই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে ঢাকা মেডিকেলে আহত প্রকাশক ও ব্লগারদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। মাথা ও মুখমণ্ডলের প্রায় সবটুকু ব্যান্ডেজ করা, প্রচন্ড শারীরিক কষ্ট নিয়ে শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। লালমাটিয়ার সে হামলার কথা যেন কিছুতেই মনে করতে চান না শুদ্ধস্বর প্রকাশনের কর্ণধার আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আমি একটা অসাম্প্রদায়িক, একটা ধর্মনিরপেক্ষ, একটা প্রগতিশীল, কুসংস্কার মুক্ত বাংলাদেশ চাই। আমি এখনো বুঝতে পারতেছি না কিরকম ফিল করতেছি। মাথায় প্রচন্ড চাপ, যন্ত্রণা, শরীরে ব্যথা আছে। আমার হাজবেন্ডের 2 জন বন্ধু ওর কাছে আসছিলেন, ওকে বাঁচাতে যেয়ে আজকে তারাও ইনজুর্ড। আমরা আমাদের সবাই নিরাপত্তা চাই, আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। এর আগে কেবিনে চিকিৎসাধীন গুরুতর আহত 3 প্রকাশক ও ব্লগারকে হাসপাতালে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সে সময় মারাত্মক আহত তারেক, রণদীপম বসু ও টুটুলের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। কোনো ধর্মেই কারো উপর হামলা সমর্থন করে না বলে জানান মোহাম্মদ নাসিম। অন্যদিকে আহত 3 জনকে নিয়ে তেমন কোনো শঙ্কা নেই বলে জানান হাসপাতালের পরিচালক। প্রশাসনের কঠোরভাবে আর নির্দয়ভাবে এই সমস্ত হত্যাকারী খুনিদেরকে দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুতই এই সমস্ত হত্যাকারী বা পৃষ্ঠপোষকদেরকে আইনে সুপর্দ করা হবে। তারেকের ব্যাপারেও একই কথা, ইনজুরিটা থেকে ভালো, কিন্তু ওনার একটা বুলেট আছে, আপনারা জানেন। এই বুলেটটা আমরা অবজার্ভ করছি, এটা যদি ডিস্টার্ব করা শুরু করে তাহলে ওইটাও অপারেশন করে বের করবো। আশা করতে পারে যে 3 জনই ভালো হয়ে উঠবেন। মারাত্মক জখম হওয়া তারেককে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করানো হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রকাশক দীপন হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। দীপন হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। অন্যদিকে চিকিৎসাধীন থাকায় হাসপাতালে এসে শুদ্ধস্বরের কর্ণধার টুটুলের মামলা নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদিকে তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার সময় সংবাদকে জানিয়েছেন, লালমাটিয়ার যে ভবনে শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার টুটুল ও 2 লেখক আক্রান্ত হয়েছেন তার কেয়ারটেকার আলামিনের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। বেলা 12টার দিকে জাগৃতির কর্ণধার দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে এজাহার লেখা হয়। হত্যাকাণ্ডের পরপরই পুত্র শোকে কাতর এই অধ্যাপক ছেলের বিচার চান না মন্তব্য করে আলোড়ন তোলেন। এজাহার লেখার পর আইনের আশ্রয় নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন, জানালেন মামলার বাদী হবেন পুত্রবধূ ডাক্তার রাজিয়া সুলতানা জলি। আমি যে বিচারের প্রতি অনাস্থা তা না, কিন্তু বাংলাদেশের বিশেষ অবস্থায় বিচারের প্রতি আমার যথেষ্ট আস্থা নেই যে বিচারের দ্বারা সমাধান হবে। তারপরেও আমি বিচার চলুক, যার কারণে আমি বলেছি যে যদি পুলিশ বিভাগ আমাকে অনুরোধ করে তাহলে কোনো না কোনোভাবে বিচারের সহায়তা আমি করব।
2:15 ভিকটিম অর্থাৎ দীপন সাহেবের নিচে ডাক্তার রাজিয়া রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। এদিকে গত 30 মার্চ তেজগাঁও বেগুনবাড়িতে খুন হওয়া ব্লগার ওয়াসিকুর রহমান বাবুর উপর হামলাকারী আর শনিবার লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলাকারীদের বয়স কাছাকাছি হওয়ায় দুই ঘটনা একই গোষ্ঠী ঘটিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের হাতে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের ছবি আটক হওয়া বাড়ির কেয়ারটেকার আলামিনকে দেখিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি। আমরা তার কাছ থেকে কিছু কথাবার্তা পেয়েছি, আমরা সেগুলো রেকর্ড করে রেখেছি। আমরা কিছু ছবি আমাদের কাছে এসছে, তো আমরা এগুলো ম্যাচ করে দেখছি। যে এখনই বলবো না যে মিলে গেছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইটাকে একটা সফল পর্যায়ে নেওয়ার জন্য। এই হত্যা প্রচেষ্টাটি যারা চালিয়েছে এবং ওই হত্যাকাণ্ডটি যারা সংগঠিত করেছিল, বয়সের বিবেচনায় হয়তো কাছাকাছি, কিন্তু তারাই করেছে বা তার সহযোগী করেছে এমন কোনো অকাট্য প্রমাণ আমাদের কাছে নেই। এদিকে শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা করে 3 জনকে আহত করার ঘটনায় মামলা নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। মামলার বাদী শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশিদ টুটুল আহত হয়ে চিকিৎসাধীন থাকায় পুলিশ হাসপাতালে গিয়ে মামলা নিয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। লেখক ও প্রকাশকদের কালো পতাকা নিয়ে প্রতিবাদ ও গণজাগরণ মঞ্চের মশাল মিছিল নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের সাবধান করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে যারা গুপ্ত হত্যা চালাচ্ছে তাদের পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে থাকা বড় ভাইদেরও খুঁজে বের করে বিচার করা হবে। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। খুনিদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের শাস্তি পেতে হবে। ৩রা নভেম্বর জেল হত্যা দিবসকে সামনে রেখে জাতীয় 4 নেতাকে শ্রদ্ধা জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা। দুপুর থেকেই লক্ষ নেতাকর্মী আর সমর্থকের উপচে পড়া স্রোতে কানায় কানায় ভরে যায় ঐতিহাসিক এই উদ্যান। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই ৩রা নভেম্বর জেল হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি এখনো সক্রিয় রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না। আজকে যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে চাচ্ছেন তাদের আমি সাবধান করতে চাই। আর এই গুপ্ত হত্যা যারা করেছে তাদের ইতিমধ্যে কিছু খুঁজে বের করা হয়েছে এবং এদেরকেও খুঁজে বের করা হবে। এবং সেই সাথে সাথে এদের লিঙ্কটা কোথায়, এদের মুরব্বী কোথায়, এদের বড় ভাই কোথায়, তাদেরকে খুঁজে বের করে এই মাটিতেই আমরা ইনশাআল্লাহ শাস্তি দেবই দেব। শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী দেশে আন্দোলনের নামে নাশকতা চালিয়ে ব্যর্থ হয়েছেন, আর এখন বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। বিএনপি নেতা করে আর্টিকেল লিখলেন কোন আমেরিকার কোন পত্রিকায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, চিঠি পাঠালেন বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। এরকম বহু ষড়যন্ত্র, বহু চক্রান্ত এখনো করে যাচ্ছেন। কারণ ওই হানাদার পাকিস্তানি বাহিনী, ওই তাদের প্রতি ওনার যে দরদ আর প্রেম প্রীতি ভালোবাসা, ওনার প্যার, এটার জন্যই আজকে বাংলাদেশের যত ভোগান্তি। বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলে যারা প্রচার করছে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত বাংলাদেশে জঙ্গিবাদ লালন করেছে আর তার সরকার তা নির্মূল করেছে। ৩রা নভেম্বর হত্যাকাণ্ডের শিকার জাতীয় 4 নেতাকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, যুদ্ধাপরাধের বিচার যেমন চলছে, বিচার হয়েছে 15ই আগস্ট হত্যাকাণ্ডের, একইভাবে বিচার হবে সকল হত্যাকাণ্ডের, বন্ধ হবে বিচারহীনতার সংস্কৃতি। একই সঙ্গে প্রধানমন্ত্রী আরও বললেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে এখনো যারা ষড়যন্ত্র করে চলেছে পার পাবে না তারাও। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ বাঁচাতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য। রোববার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি আরো বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী। একই সঙ্গে সরকার বিরোধী আন্দোলন জোরদারে তৃণমূল থেকে দলের কমিটি পুনর্গঠন করার ঘোষণা দেন বেগম জিয়া। একবার যে ইউনাইটেড নেশনে পর্যন্ত বলেছে জঙ্গির কথা, হাসিনা বলেছে আপনারা করেন কিসের জন্য, যেন কয়েকদিন পর পর বিদেশিদেরকে ভয় দেখাবার জন্য। জঙ্গিদের উত্থান যে তাদের সময় হয়েছে এটা তারা কিন্তু ভুলে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। পাকিস্তানিরা আমাদের মধ্যে যে বৈষম্য দূর করার জন্য, সেজন্য প্রয়োজন কি? বৈষম্য দূর করা এবং জাতীয় ঐক্য।
এখন ভেদাভেদ ভুলে যেতে হবে। এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে এখন, রাজতন্ত্র, এবং সেখানে রাজতন্ত্রের জন্য একজন যুদ্ধ হয়েছে, লেডি হিটলার। এখন লেডি হিটলার, কারণ তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তার সৈন্য সামন্ত যারা আছে, অর্থাৎ প্রশাসনের যারা আছেন, তারা সেইভাবে কাজ করছে। বিএনপিকে কোন রকম নানাভাবে ভাঙার চেষ্টা, এই করা সেই করা, না বহু চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায় না। এখন দল এখানে আমার প্রয়োজন, কোনো ওরা সিদ্ধান্ত নিতে পারে না, তাই আমাকে যেতে হবে এবং যে আমাদেরকে বাকি কাজগুলি করতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 17 নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। এই দুই যুদ্ধ অপরাধীর আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে সাকার পক্ষে 5 পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেওয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 আগস্ট চূড়ান্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপরই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এই দুই মানবতাবিরোধী। দুটি রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন জানালে শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়। যদিও এরই মধ্যে সাকার আইনজীবীরা 5 জন পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। সাকার এই আবেদন খারিজ করে দিয়ে এবং মুজাহিদের সময় আবেদন মঞ্জুর করে রিভিউ শুনানি পিছিয়ে আগামী 17 নভেম্বর দিন ধার্য করেন সুপ্রিম কোর্ট। সালাউদ্দিন কাদের চৌধুরী তার রিভিউ পিটিশনে কয়েকজন সাক্ষীকে আদালতে উপস্থিত করার জন্য যে প্রার্থনা করেছিলেন সেটা খারিজ হয়ে গেছে এবং আগামী 17 নভেম্বর তার মামলার শুনানির তারিখ স্থির হয়েছে। আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন নির্ধারিত দিনে শুনানি শুরু হবে। তবে অভিযোগ করেন মুজাহিদের এক আইনজীবীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানির। ডিফেন্স কাউন্সিলদেরকে যদি এইভাবে হয়রানি করা হয় একটা মামলা মুলতবির ক্ষেত্রে, তাহলে সেইটা অত্যন্ত ন্যায় বিচারের পরিপন্থী হয়। দ্যাট অ্যামাউন্টস টু অবস্ট্রাক্টিং দি কোর্স অফ জাস্টিস। কেউকে যদি অহেতুক পুলিশ হ্যারাস্ট করে তাহলে তো তিনি অ্যান্টিসিপেটরি বেলই নিতে পারেন, তিনি তো কোনো জামিন নেননি, কাজেই তার এই ধরনের দরখাস্তের কোনো সারবত্তা নেই। এদিকে সাকা এবং মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আর রিভিউয়ে মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু ও 4 নেতা হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করে তিনি আরো বলেন, চলতি মাসের মধ্যেই ব্লগার আহমেদ রাজীব হত্যা মামলার বিচার কাজ শেষ হবে। রাজীব হত্যা মামলা প্রসিকিউশনকে আজকে আমি নির্দেশ দিয়েছি যে এইটা আগামী 8 তারিখে আছে, 8 তারিখ থেকে এটা প্রত্যেক দিন চলবে। প্রসিকিউশন থেকে আমরা চেষ্টা করব যে এই মাসের মধ্যে যেন এই ট্রায়ালটা শেষ হয়ে যায়। যারা বঙ্গবন্ধু হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তারাই কিন্তু জেল হত্যা মামলায়ও দোষী। যেই 5 জনকে আমরা ধৃত করতে পেরেছি সেই 5 জনকে কিন্তু রায়, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। যারা বাকি আসামি আছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চলবে। নিরাপত্তা জোরদার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজধানী জুড়ে বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। ঢাকার 2 সিটি কর্পোরেশন এ উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সফলতা পাওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে বলে অভিমত সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাজধানী নয়, বড় শহরগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সিসি ক্যামেরা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে মাজারে জোড়াখুন, ব্যাংকের অভ্যন্তরে নাইট গার্ডকে হত্যা সহ বড় ধরনের কয়েকটি অপরাধের রহস্য উন্মোচনে বড় ধরনের ভূমিকা রেখেছে সিসি ক্যামেরা। এসব ক্যামেরার ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত এবং পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়েছে। আর ঢাকায় বিদেশি এবং প্রকাশককে হত্যার পর বন্দর নগরীতে বড় ধরনের নাশকতা প্রতিরোধে সিসি ক্যামেরার উপরে ভরসা করতে হচ্ছে পুলিশকে। বহুতল ভবন মালিকদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে তারা যাতে তাদের প্রতিষ্ঠানসমূহে সিসি ক্যামেরা স্থাপন করেন। সেটা করলে আমাদের সম্পূর্ণ মহানগরী এলাকা আমাদের নিরাপত্তার আওতাধীন চলে আসবে। নগরীর সবগুলো আবাসিক এলাকা, বহুতল ভবন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিজেদের উদ্যোগে সিসি ক্যামেরা লাগাতে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। তাদের বলতেছি অতি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভি ক্যামেরার যে রেকর্ডিং আছে ওখান থেকে ফুটেজ নিয়ে আমরা অপরাধীকে শনাক্ত করে যে ঘটনা ঘটে ওই ঘটনাটাকে আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। পুলিশের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বহুতল ভবনে স্থাপিত ক্যামেরার মধ্যে একটি অবশ্যই রাস্তামুখী হতে হবে। রাজধানীতে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের তদন্তে বেশ সহায়তা করেছে সিসিটিভি থেকে পাওয়া ছবি। কিন্তু শনিবার লালমাটিয়ায় 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত করার ঘটনায় এখনো এমন কোনো উৎস থেকে সহায়তা পাওয়া যায়নি। অপরাধ কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পর অপরাধী শনাক্তকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই সিসিটিভি ক্যামেরা হতে পারে একটি ডিজিটাল পাহারাদার। এর মাধ্যমে সহজেই অপরাধী শনাক্ত এবং অন্যান্য অপরাধ দমন করা অনেকাংশেই সম্ভব। সিসি ক্যামেরা যদি আপনি সমস্ত ঢাকা বা চিটাগং বা এয়ারপোর্ট বলেন বা অন্যান্য জায়গা বলেন, এটা সুন্দর করে কভারেজ দেয়, তাহলে যে টাকা আপনার সিসিটিভিতে যাবে তার চাইতে আমি মনে করি যে অনেক বেশি আপনি সুফল পাবেন। ঢাকা সিটি কর্পোরেশন স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে শুরু করেছে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ। লালবাগ কেল্লা আর পাশে আমাদের ডাকেশ্বরী মন্দির, সেই দিক চিন্তা করেই আমি সিসি ক্যামেরাটায় আমার সম্পূর্ণ ওয়ার্ডটাকে আওতায় নিয়ে এসেছি। সম্পূর্ণ কাজটা করবে পুলিশ, কারণ আমি 24 ঘন্টা ক্যামেরার দিকে কিন্তু দেখতে পাবো না। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে নিরাপত্তা ক্যামেরা বসানো আছে। তবে নগর ভবনের উদ্যোগ আরো বড় পরিসরে। আমরা সকল সড়কগুলো সিসিটিভির আওতায় নিয়ে আসার একটা কার্যক্রম হাতে নিয়েছি এবং মার্কেটগুলো অলরেডি সিসিটিভির আওতায় আছে, ব্যক্তিগতভাবে অনেকের বাড়িতেও আছে। আমরা এগুলোর একটি সুসমন্বয় করতে চাই। গ্র্যাজুয়ালি আমরা টোটাল সিটি কর্পোরেশন এলাকাকে ইনশাল্লাহ নিয়ে আসবো। কাউন্সিলররা এই ব্যাপারে ভূমিকা রাখছে। হোপফুলি আপনার আগামী 7-10 দিনের মধ্যে আমরা অফিসিয়ালি এটাকে লঞ্চ করতে যাচ্ছি। পুলিশের সাথে সমন্বয় জোরদার করার পাশাপাশি নগর ভবনে আলাদা শাখা চালু করে রক্ষণাবেক্ষণ ও তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে আবাসিক সহ প্রতিটি ভবনে ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে পুলিশ। প্রবাসের সময় আরো থাকছে, বাগেরহাটে অবৈধভাবে কেটে ফেলা হয়েছে বেশ কিছু পুরনো গাছ। পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করায় ক্ষোভ স্থানীয়দের। বৈশাখী উৎসব পালনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 2 দিন ঐচ্ছিক ছুটি রেখেছে 2016 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2016 সালে সাধারণ ছুটি থাকবে 14টি ও নির্বাহী আদেশে ছুটি থাকবে 8 দিন। এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে তালিকাভুক্ত বেশ কয়েকটি বিষয়ে মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। 14 আর 8 22, তার মধ্যে 4 দিন যাবে শুক্র শনি, মানে নেট হলো 18 দিন। আমাদের এই প্রক্রিয়াটা বাংলা একাডেমি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর সব মিলিয়ে সবার মতামত নিয়ে এই কাজটা করা হয়। পার্বত্য চট্টগ্রাম এলাকার বিভিন্ন নৃগোষ্ঠীর জন্য প্রধান সামাজিক উৎসব বৈশাখী যেটাকে বলে, তার জন্য মন্ত্রিসভা কর্তৃক 29 চৈত্র 2 বৈশাখ 2 দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে করতে পৌরসভার ক্ষেত্রে স্থানীয় সরকার অধ্যাদেশ আইন 2015 অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই অধ্যাদেশ জারি করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া আইন পাশ হলে
অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে করা হবে। গত 12 অক্টোবর স্থানীয় সরকারগুলোর নির্বাচন দলীয়ভাবে সম্পন্ন করার জন্য আইনের সংশোধনের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদন হয়। আসছে সংসদ অধিবেশনেই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন আইন সংশোধন করে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান আনা হবে। এসব আইনের আওতায় পর্যায়ক্রমে 323টি পৌরসভা, 4,553টি ইউনিয়ন পরিষদ, 448টি উপজেলা, 11টি সিটি কর্পোরেশন ও 65টি জেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে করা হবে। প্রকাশক দীপন হত্যায় উগ্রবাদীরা প্রত্যক্ষভাবে জড়িত থাকলেও পরোক্ষভাবে সরকারের দায়িত্বহীনতাই এই ঘটনার পিছনে মদদ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। হত্যার প্রতিবাদে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে সারা দেশে আধাবেলা কর্মবিরতির পাশাপাশি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। শফিক মোহাম্মদকে সঙ্গে নিয়ে রামিম হাসানের রিপোর্ট। বিচার চাই না, শুভবুদ্ধির উদয় হোক। সন্তানহারা বাবার এই আকুতিই যেন প্রতিবাদের আরেক অধ্যায়। দীপন হত্যার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলের আগে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তাদের অভিযোগ, সরকারের প্রতিকারহীন আচরণের কারণেই সাম্প্রতিককালে এসব ঘটনা বারবার ঘটছে। পুলিশ বারবার হুমকি দিচ্ছে কিন্তু ব্লগারদের এই বলে যে আপনারা কোনো কিছু লিখবেন না। তারা কিন্তু বাঁশের কেল্লা বা জঙ্গি যারা ব্লগ করছে তাদেরকে কিন্তু কখনো কিছু বলেন নাই। শুধু তাই নয়, তারা বলছে মামলা হয়নি, পুলিশ মামলা করবে। কেন পিতাকে বা আক্রান্তদের মামলা করতে হবে, কেন পুলিশ করতে পারবে না, এটিও কিন্তু খতিয়ে দেখার সময় হয়েছে। তারা বলেন, সরকারের বিভিন্ন মহলের দায়িত্বহীন মন্তব্য শুধুমাত্র খুনিদেরকে উৎসাহিতই করছে না, হতাশ করছে বিচার প্রার্থীদের। আমাদের আজকে রাজনীতিবিদরা আজকে কত অসংবেদনশীল হয়ে পড়েছেন, এবং সেটাই আমরা দেখলাম আওয়ামী লীগের যিনি মুখপাত্র জনাব হানিফের বক্তব্যে। বক্তব্য বিবৃতিগুলো এতটাই হতাশাজনক যে যেগুলো শুধুমাত্র হত্যাকাণ্ডকে উৎসাহিত করছে না, বরং হত্যার পর যে পরিবারগুলো সেগুলোকে পর্যন্ত একটা বিষণ্ণতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আর শিক্ষার্থীদের অভিযোগ, এসব ঘটনার ফলে সমাজে বাড়ছে নিরাপত্তাহীনতা। আজকে যার উপর হামলা হয়েছে কালকে আমার উপর হবে, পরশুদিন আপনার উপর হবে। সো আমরা মনে করি সরকারের এই মুহূর্তে এগিয়ে আসা উচিত। সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাটা প্রশ্নবিদ্ধ বলেই এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে। এদিকে হত্যা ও হামলার প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছেন লেখক ও প্রকাশকরা। নিরাপত্তা দাবি করে বাংলা বাজার থেকে মিছিল নিয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। প্রথম লেখক হলো, ব্লগার হলো, তারপর প্রকাশক হলো, এবার তো যে পাঠক বইটা নিবে সে কেন বইটা নিল, বইটা কেন কিনলো, কেন পড়লো, তার উপরে কিন্তু আঘাত আসতে পারে। এখন আমাদের সময় প্রতিবাদ করা। এছাড়া সারা দেশে সব বইয়ের দোকান ও প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ রাখা সহ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয় সমিতির পক্ষ থেকে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহবাগে ব্লগার ও প্রকাশক হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। সোমবার সন্ধ্যায় মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি কাটাবন হয়ে টিএসসি ঘুরে আবারও শাহবাগে এসে শেষ হয়। মিছিলে গণজাগরণ মঞ্চের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতাল সফল করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে হাটহাজারী থানার ওসি সহ অন্তত 20 জন আহত হন। পুলিশ জানায়, সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বির অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে অবস্থান নেয়। দুপক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 থেকে 12 রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় পাথরের আঘাতে হাটহাজারীর ওসি আহত হন। এ ঘটনায় দুপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে।
ছাত্রলীগের যে মানে দাঁড়ানোকে কেন্দ্র নিয়ে মানে অবস্থানকে কেন্দ্র নিয়ে তারা এখানে উস্কানিমূলক ইয়া করছে, ধাক্কি করছে, পেশেন্টকে উদ্দেশ্য করে ইট পার্কেল করছে, ইট হুবাইকে উদ্দেশ্য করে। আজমন আসির গ্রুপের নামধারী কিছু শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারী আমাদের ছাত্রলীগের উপরে, বঙ্গবন্ধু আদর্শের উপরে, বঙ্গবন্ধু স্লোগানের উপরে, জয় বাংলা স্লোগানের উপরে ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরগুলো তারা করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের যা করার আমি আমাদের এই যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আলাপ করে আমি নিশ্চয়ই একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট সাপেক্ষে যারা আজকের ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বিচার ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সোমবার বিকেল 5টার মধ্যে হল ছেড়ে যান ছাত্ররা। এছাড়া মঙ্গলবার সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর আশুতোষ সাহা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সকালে ছাত্রলীগ নেতা পাভেল সমর্থকদের সঙ্গে মোখলেস সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে এ বিষয়ে পদক্ষেপ নিতে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বৈঠকে পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকদিন বন্ধ কাটানোর পরে মাত্রই ক্যাম্পাসে আসলাম। অনেকের পরীক্ষা চলতেছিল, অনেকের পরীক্ষা আটকা যাবে। তারপরে এভাবে যদি বন্ধ চলতে থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সেশন জট হয়ে যাবে। শহরে যাচ্ছে মানে শহর কেউ টিউশন করে, ওটা ক্ষতি হচ্ছে। এখন বাসা যেতে হচ্ছে পুরো 1 মাস, মানে পুরো লস। দুই পক্ষের মধ্যে হঠাৎ করে মানে সংঘর্ষ বাধে। আমরা সেখানে দুই পক্ষকে দুই দিকে ধাওয়া করার চেষ্টা করি। এক পর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে গেলে তখন আমরা লাঠিচার্জ করি, এরপরে আপনার ফাঁকা গুলি করি। আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমাদের বাসে করে শহরে পৌঁছে দেওয়া হচ্ছে এবং ছাত্রীদেরকেও আগামীকালকে পৌঁছে দেওয়া হবে। বন্ড সুবিধার অপব্যবহার করে 272 কোটি টাকার শুল্ক ফাঁকি দেয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের 7টি প্রতিষ্ঠানেরও শুল্ক ফাঁকির ঘটনা তদন্ত করবে এনবিআর। একই সঙ্গে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির ঘটনার সাথে জড়িত শুল্ক কর্মকর্তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সময় সংবাদকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নাজিবুর রহমান। কাগজে কলমে রফতানিমুখী প্রতিষ্ঠান হলেও গত 3 বছর দেশের বিভিন্ন বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় পণ্য এনে সব কাঁচামাল খোলা বাজারে বিক্রি করে দেয় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনায় শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর তদন্ত করে 272 কোটি টাকার শুল্ক ফাঁকির এই ঘটনা উদ্ঘাটন করে। বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির এই ঘটনার সাথে প্রাথমিক তদন্তে কিছু শুল্ক কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। পূর্ণাঙ্গ তদন্তের পরে আমরা দেখলাম যে এখানে এই প্রতিষ্ঠানে গত 3 বছরে প্রায় 272 কোটি টাকা বলা যায়, 72 কোটি টাকা শুল্ক ফাঁকি আছে। এই প্রতিষ্ঠানটি 10 বছরের বেশি সময় ধরে চলছে। আমরা সময় নিয়ে যদি আরও তদন্ত করি, আরও বড় ধরনের শুল্ক ফাঁকি উদ্ঘাটিত হবে। অঞ্চল কেন্দ্রিক বিভিন্ন ধরনের যোগসাজশের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ডিসেম্বরের মধ্যে পৌরসভার নির্বাচন শেষ করার পাশাপাশি 2রা জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। সোমবার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে সিটি মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি কথা বলেন। এগুলির মধ্যে অনেক নির্বাচনই আমাদের ডিসেম্বর মাসে করার কথা ওই সময় আসলে, তো ডিসেম্বরের মধ্যে আমরা এই নির্বাচনগুলি করার জন্য উদ্যোগ নিয়েছি। সেই জন্য আমরা এই ড্রাইভটা দিচ্ছি যাতে করে স্মার্ট কার্ডের মধ্যে এই ভুলগুলি না থাকে। 30 তারিখের মধ্যে যারা দিয়েছেন এগুলিকে সব আমরা সংশোধন করে নিব, যেগুলি সংশোধনযোগ্য, আর তারপরেও যারা দিবেন তাদেরটাও আমরা কনসিডার করব। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরের গাছ অবৈধভাবে কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয় পরিচালনা পরিষদের কয়েক কর্মকর্তা প্রাচীন কিছু গাছ বিক্রি করে দিয়েছে। এতে বিদ্যালয়ের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শতবর্ষ প্রাচীন বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় চত্বরে থাকা ৩০ থেকে ৪০ বছরের পুরনো ১২টি মেহগনি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যরা। গত রোববার সকালে গাছ কাটা শুরু করলে এলাকাবাসী বাধা দেয়, কিন্তু সে বাধা উপেক্ষা করে গাছগুলোর অধিকাংশই কেটে ফেলা হয়। এর প্রতিবাদে সোমবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। বিদ্যালয়ের সব থেকে ছায়া নিবিড় এলাকা ছিল, কিন্তু এই যে গাছগুলো কাটে এর পুরো ভারসাম্যটা নষ্ট করে দিছে। এখানে প্রচলিত যে আইন আছে, বিধান আছে, অমান্য করে এগুলো নিধন করা হচ্ছে। ম্যানেজিং কমিটি প্লাস প্রধান শিক্ষক যিনি আছেন ওনাদের কাছে আমরা বারবার অনুরোধ, আবেদন, নিবেদন সত্ত্বেও আমরা কোনো প্রতিকার পাইনি। তবে বিদ্যালয়ের এই শিক্ষক জানান, নিয়ম মেনেই গাছগুলো কাটা হয়েছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তার রেজুলেশন আছে এবং টেন্ডার চাওয়া হয়েছিল, টেন্ডারগুলো তার কপি আছে, তার মাধ্যমে আর কি সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হয়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রতিষ্ঠানটি নিয়ম না মেনেই গাছগুলো কেটে ফেলেছে। উপজেলা কমিটি আছে হেডেড বাই উপজেলা নির্বাহী অফিসার, আর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থাকবেন সদস্য সচিব। এই কমিটি মূলত গাছ কাটার ব্যবস্থা নেবেন। কমিটির অন্যান্য সদস্যরা মানে ম্যানেজিং কমিটির তারা তাকে ভুল বুঝে কাজটা করেছে। সত্যমিথ্যা যাই হোক, গাছ কাটা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানানো সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফকিরহাটের বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি 1893 সালে প্রতিষ্ঠিত হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এবার প্রবাসের খবর। বাংলাদেশ সরকারের উদ্যোগে শিগগিরই সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মস্কো, মদিনা, তাবুক এবং দাম্মামে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিজস্ব জমিতে 6টি স্কুল নির্মাণ হবে বলে ঘোষণা দিয়েছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের শিক্ষা ও শ্রম কনসাল রেজা ইরাব্বি। সৌদি প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে বলেও এ সময় জানান তিনি। সোমবার জেদ্দার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন রেজা ইরাব্বি। ফোরামের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক আবু তাহের, কমিউনিটি নেতা মার্শাল কবির পান্নু, মোহাম্মদ কামাল উদ্দিন, MY আলাউদ্দিন সহ আরো অনেকে। পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার এবং বাম নেতা হাসিম আব্দুল হালিম সোমবার সকালে মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। টানা 29 বছর পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1977 সালে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় হাসিম আব্দুল হালিমকে আইনমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় এবং 1982 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা তিনি বিধানসভার স্পিকার ছিলেন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন। সোমবার ভোরে কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত জেলার বনগা কাপা রোডে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার করিমপুর থেকে মেদিনীপুরের দীঘা সৈকতের উদ্দেশ্যে রওনা হলে পথে বীজপুর থানা এলাকার বনগা কাপা রোডে হঠাৎ একটি বাসের সঙ্গে মুখোমুখিতে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 5 জন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 2 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে ভারত সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে বিক্ষোভ চলাকালে দেশটির পুলিশের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। সোমবার নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে চলমান আন্দোলনের জেরে বিক্ষোভকারীরা সীমান্তের ওই চেকপয়েন্টটি অবরোধ করলে পুলিশ তাদের ওপর গুলি ছোড়ে। এ সময় এক ভারতীয় নাগরিক নিহত হন। নিহতের নাম আশিস কুমার রাম বলে জানায় পুলিশ। তিনি নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার রাজ্যের রাক্সাউল শহরের বাসিন্দা। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ওই এলাকা থেকে বারবার সরে যেতে বলা হলেও তারা এতে অস্বীকৃতি জানিয়ে পুলিশের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে। এতে বাধ্য হয়েই পুলিশ তাদের ওপর গুলি ছোড়ে, এমনটাই জানান নেপাল পুলিশের মুখপাত্র সিংবাম। এ ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান। বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে ও টি-20 খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে
সোমবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে এলটন চিগাম্বুরার দল। বিমানবন্দরে অবতরণের পর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে জিম্বাবুয়ে দলকে হোটেলে নিয়ে যাওয়া হয়। এ সময় সফরকারী দলের কোনো সদস্যই গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। মাশরাফি বিন মুর্তজার দলের বিপক্ষে 3টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। তবে সিরিজ শুরুর আগে 5 নভেম্বর ফতুল্লাহ খান সাহেব ও ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে একটি, আর 7 নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মুখোমুখি হবে দুদল। ওয়ানডে ও টি-20 সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। এর আগে গেল বছর বাংলাদেশের বিপক্ষে 5টি ওয়ানডে ও 3টি টেস্ট খেলে সবগুলোতেই হেরেছিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে চাপে রেখে নিজেদের সেরাটা দিয়ে ঘরের মাঠে ওয়ানডে ও টি-20 সিরিজ জিততে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে সঙ্গে নিরাপত্তা ইস্যু নিয়ে অস্থির একটি পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে আসার জন্য জিম্বাবুয়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। জিম্বাবুয়ে একটা বেশ বড় হেল্প করলো আমাদের এই টাইমে, কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই যেহেতু একটা দেশ ক্যান্সেল করছে ওদের ট্যুর, সো এটা একটা আনসার্টেনটির উপরে হয়ে যায়। তারপরেও আমার মনে হয় না যে খুব বেশি একটা ঝামেলা হওয়ার কথা, কারণ আমরা তো কখনোই মনে করি না যে ক্রিকেট নিয়ে অন্তত কোনো আশঙ্কা আছে কিংবা সিকিউরিটির কোনো রিজন আছে ক্রিকেটে অন্তত। এখন আমাদের টার্গেট থাকবে, যেহেতু আমরা লাস্ট অনেকদিন ধরে ওদের সাথে ভালো করেছি তো, এবং আমাদের নিজেদের মাঠে খেলা চ্যালেঞ্জটা আসলে দিন দিন চেঞ্জ হতে থাকে। যেহেতু আমরা এখন ওদের সাথে রেগুলার জিতি, সো আমাদের টার্গেট থাকবে আমরা যেন ডমিনেট করে জিততে পারি। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি আসলে এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। পরিস্থিতির অবনতির আগেই এগিয়ে আসতে হবে সবাইকে, সময় টিভিকে বললেন হামলার শিকার প্রকাশক টুটুল। লেখক ও প্রকাশকদের বিক্ষোভ, গণজাগরণ মঞ্চের মশাল মিছিল। দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে থাকা বড় ভাইদেরও খুঁজে বের করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী। বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ দিলেন বেগম জিয়া। লন্ডনের সমাবেশে বললেন দেশ পরিচালনা করছে লেডি হিটলার। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। সাকার পক্ষে 8 জনেরই সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত 20। সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।